হুম। 4 সেকেন্ড, এই বিষয়টা হলো ক্লিয়ার না। ওইটা আসলে কিভাবে প্রুভ করতে হবে? ফোর এটা সেকেন্ড এটা এটা হচ্ছে স্ট্যাটিক অ্যানালাইসিসে আমাদের বলেই দিছে, ঠিক আছে? এইখানে দেখ, তো ওইখানে যে ভ্যালুগুলো পাবি, এইখানে তো একটার জন্য তুই এই ভ্যালুগুলো নিয়ে আইছিস, এই যে টিবিসি, টিসি, টিডি। হুম, ওইখানে ম্যাক্সিমাম যে সেকেন্ডটা পাবি সেটা হচ্ছে তোর 2 সেকেন্ড। 4 সেকেন্ড পর্যন্ত। ঠিক আছে, ম্যাক্সিমাম যেটা পাবি সেটা হচ্ছে 4 সেকেন্ড, মানে 4 সেকেন্ড। তোর সবসময় এই টির মানটা সবসময় 4-এর থেকে ছোটই হবে, 4-এর বড় হবে না স্ট্যাটিক অ্যানালাইসিসে। তবে ডাইনামিক অ্যানালাইসিসে এটা বড় হতে পারে। তা সেটা যেটা নিয়ে কাজ করতে হয় ওইটা আমাদের বাংলাদেশে সম্ভব না। কারণ ডাইনামিকের ভিতরে আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে টাইম হিস্টোরি, ঠিক আছে? টাইম হিস্ট্রি অ্যানালাইসিস, আর একটা হচ্ছে রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস। তা আমরা নর্মালি রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস করি। টাইম হিস্টোরিটা করতে গেলে যে ডাটা দরকার, এই ডাটা আমাদের বাংলাদেশে এটা নিতে হয়, দেখা যায় যে আবহাওয়া অধিদপ্তর থেকে নেওয়া লাগে। তা ওরা তো আর ওই ডাটা টাটা দিতে পারে না, আমাদের আবহাওয়া অধিদপ্তর তো আরেকজনের তা ফলো ফলো করে। এই জন্য এই টাইম হিস্ট্রি অ্যানালাইসিসটা আমাদের বাংলাদেশে সম্ভব না, আমরা রেসপন্স স্পেকট্রামটা করি। আর রেসপন্স স্পেকট্রাম করলে এই 4 সেকেন্ড হচ্ছে ম্যাক্সিমাম ধরা হয় আমাদের। হ্যাঁ, এটা হচ্ছে 4 সেকেন্ডটা হচ্ছে একেবারে আলটিমেট আর্থ কয়েকের টাইম ধরে রাখা যায় 4 সেকেন্ড পর্যন্ত। না, আমরা যে ভ্যালুটা নিয়ে কাজ করি এটা হচ্ছে এই আর্ট কয়েকটা 60 সেকেন্ড পর্যন্ত রেজিস্ট করতে পারবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমাম এখন যে আমরা হচ্ছে ক্যালকুলেশনে 4 সেকেন্ড পর্যন্ত আমরা ধরতে পারি। এখন দেখা যায় আমার তোর এইখানে দেখ কত সেকেন্ড আসছে, তোর এই তুই যে চুয়াডাঙ্গা জোনের জন্য বের করছিস সেটা কিন্তু তোর টাইম পিরিয়ড আসছে কত, 0.589, মানে 1 সেকেন্ডের থেকেও কম। ও, হুম, এটা হচ্ছে ব্যাপারটা এরকমই। এখন এইখানে আরেকটা জিনিস যেটা আমি দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে ওই যে ওমেগার মান, সিডির মান, আর হচ্ছে আর এর মান। এই তিনটা জিনিস আমি যে তিনটা বলছিলাম এই তিনটা কিন্তু লিখতে হবে। আর এইখান থেকে যে ওয়াল, আমরা সেই ইটা কই, আট কয়েক, এটা 646 পেজে না কত পেজে ছিল। হুম, ওই যে আমাদের সয়েল টাইপ কি ছিল, এসসি। আমাদের সয়েল হয় টাইপ, এসসি। হ্যাঁ। আমি ওইখানে হচ্ছে এই ভ্যালু যেটা ওটা এসসি ভ্যালু, কিন্তু আমি এসসি ধরেই কাজ করি। হুম, আমাদের সয়েল টাইপ হচ্ছে এসসি। আর হচ্ছে আমরা জোন নিছিলাম এক। তাহলে সেইখানে আমাদের বিল্ডিং এর ক্যাটাগরি পড়ছিল কি, বি না? তাহলে আমরা ইন্টারমিডিয়েটে কাজ করব, ইন্টারমিডিয়েটে করলে, কারণ ইন্টারমিডিয়েটে কিন্তু নট লিমিটেড, এটা কিন্তু আমরা করতে পারবো, আমাদের কিন্তু পারমিশন আছে। স্পিকার কার অন আছে ওইটা একটু অফ করে দেন তো ভাই, কামরুল তোরটা, হ্যাঁ। উম, তাহলে হচ্ছে কি দেখাচ্ছিলাম, ও, এই যে তাইলে আমরা কি নেব, আর এর মান নেব 5, ওমেগার মান নেব হচ্ছে 3, আর সিডির মানটা নেব হচ্ছে 4.5। এই তিনটা সিলেক্ট করা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। এই তিনটায় ঝামেলা হলে বিল্ডিং এর যে আর্থকোয়েকের যে ইফেক্টটা সেটা কিন্তু এখান থেকে কম বেশি হয়। এখন আমরা আমাদের ইসে স্ট্রাকচারে যাই, এই স্ট্রাকচারে কিন্তু আমাদের যে গ্র্যাভিটি লোড যেটা সেগুলো কিন্তু আমাদের সব কিছু অ্যাসাইন করাও আছে, ফ্রেম ট্রেম সবই ওকে করা আছে। এখন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা ল্যাটারাল লোড, ল্যাটারাল লোড যেটা হচ্ছে আর্থকোয়েক আর একটা হচ্ছে উইন্ড, এই দুইটা আমরা ডিফাইন করব। তাহলে আমরা আবার সেই ডিফাইনে যাব, ডিফাইনে গিয়ে এই লোড প্যাটার্নে যাব। লোড প্যাটার্ন অন করে আমরা এখান থেকে ইকিউ, ইকিউ এক্স, আমরা দুইটার জন্য, একটা হচ্ছে ইকিউ এক্স এর জন্য আর একটা ইকিউ ওয়াই এর জন্য। তাহলে ইকিউ এক্স টাইপে যাব, টাইপে গিয়ে লিখবো হচ্ছে এটা হচ্ছে সিসমিক। এরপরে হচ্ছে এর সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার শূন্যই থাকবে। জাস্ট এখন যে বিষয়টা এইখানে দেখেন, অটো ল্যাটারাল লোড, এই যে নান দেওয়া না, এইখানে কিন্তু
আমাদের কোড আছে ASC 716। আমাদের বিএনবিসি মূলত আর্থকোয়েক আর উইন্ড লোড যাদের থেকে ধার করে নিছে সেটা হচ্ছে ASCE 705। এই যে এই ASCE আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার্স, এই 705-এর সাথে আমাদের বিএনবিসির যে আর্থকোয়েক এইটা হচ্ছে মিল আছে। তার মানে আমরা আর্থকোয়েককে ডিফাইন করব। আমরা তো বিএনবিসি কিন্তু এখানে কোনো জায়গায় নেই, এই যেখানে কোনো কোডে কিন্তু বিএনবিসি নাই, মানে ইট্যাপসে বিএনবিসি নাই। ইট্যাপসে আছে বিএনবিসির সাথে যেটা সামঞ্জস্য এএসসি সেটা আছে। তার মানে আমরা এটা নিলাম, এগুলো নিয়ে জাস্ট অ্যাড লোড করলাম, করলে আমাদের ইকিউ এক্সেটটা এএসসি 7-এর মাধ্যমে আমাদের ডিফাইন হয়ে গেল। একইভাবে এখানে আমরা ওয়াই ডিফাইন করব, করে এই যে এক্স ওয়াই এক্স এক্স ইকিউ এক্স আর ইকিউ ওয়াই দুইটা ডিফাইন শেষ। এখন আমরা উইন্ড করব। উইন্ডেরও দুইটা ডিরেকশন, একটা হচ্ছে ডব্লিউ এক্স, যেটা টাইপটা দিতে হবে হচ্ছে উইন্ড, আর অটো ল্যাটারাল লোডটা দিতে হবে ASC 705 দিয়ে আমরা অ্যাড করব। একইভাবে আমরা উইন্ডের ওয়াই ডিরেকশনটা নিব, এখানে উইন্ড থাকবে, ASC 705 থাকবে, অ্যাড নিউ লোড। তার মানে আমাদের কিন্তু ইকিউ এক্স আর্থকোয়েক আর সিসমিকের যে দুইটা ডিরেকশন এক্স আর ওয়াই সেগুলো আমাদের ডিফাইন করা শেষ। ওকে দিয়ে বের হয়ে আসবো। এখন আমরা ভ্যালুগুলো ইনপুট করব। আমরা প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা উইন্ড যখন হিসাব করব বা একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম অ্যাসাইন করতে হবে। ডায়াফ্রাম একটা আচ্ছা দাদা, হুম হুম বলতেছি হচ্ছে আর্টকোয়াকের জন্য হচ্ছে এক্স ওয়াই দুইটাই ডিফাইন করতে হবে। তা আর্ট মানে আর্থকোয়েক কি এক্স ওয়াই দুইটাই আসতে পারে। এবং আর্থকোয়েকের যখন আমরা আর্থকোয়েকের কি বলে, আমরা যখন ভিতরে যাব না, এখানে দেখ একটা জিনিস লক্ষ্য কর, আর্থের কি এক্স আছে ওয়াই আছে না, এক্স ডিরেকশন দিয়েও আর্থ আসতে পারে, ওয়াই ডিরেকশন দিয়েও আর্থ আসতে পারে। এখানে দেখ ডিরেকশন দেখাইছে এক্স, এক্স ডিরেকশনের ইসেন্ট্রিসিটি, আবার ওয়াই ডিরেকশন, এটা আমি দেখাচ্ছি আস্তে আস্তে। এখন মূলত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডায়াফ্রামটা অ্যাসাইন করতে হবে। হ্যাঁ, ডায়াফ্রামটা কি? ডায়াফ্রামটা হচ্ছে আমাদের এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারের উপরে কামরুল ওই ইটা বন্ধ করে দে, স্পিকারটা বন্ধ করে দে। ডায়াফ্রামটা হচ্ছে এইখানটায় উপরে যখন আমাদের ল্যাটারাল লোড আসবে, এখন এই মেম্বারটা বা আমরা যে স্ল্যাবটা ড্র করতেছি, আমরা স্ল্যাবগুলো কিভাবে ড্র করছি, এইভাবে আলাদা আলাদা ড্র করছি না, এক একটা প্যানেল ধরে। এখন এর উপরে যে লোডটা আসতেছে, এই লোডটাকে এইখানে যে কলাম আছে, এইখানে যে কলাম আছে, এই কলামগুলোই ট্রান্সফার করবে, বা এই বরাবর যে ল্যাটারাল লোডগুলো আসতেছে এই ল্যাটারাল লোডটাকে ওই এই টোটাল একটা প্যানেল হিসেবে থাকবে ধরে, সেই লোডটা এই বিম কলামে ট্রান্সফার করবে। এই সিস্টেমটাই হচ্ছে ডায়াফ্রাম। আরও ভালো হয় যদি আপনারা একটু ওই গুগলে যে ডায়াফ্রাম লিখে সার্চ দেন, তাইলে ওইটা পড়লে আরও ভালোভাবে বুঝতে পারবেন যে ডায়াফ্রামটা আসলে কিভাবে কাজ করে। এখন ডায়াফ্রাম আমাদের কি কোনটার থেকে দিতে হবে? ডায়াফ্রাম দিতে হবে যেখানে স্ল্যাব থাকবে সেই লেভেল থেকে। এখন গ্রাউন্ড ফ্লোরে তো ডায়াফ্রাম নাই, মানে স্ল্যাব নাই, সুতরাং গ্রাউন্ড ফ্লোরে আমাদের ডায়াফ্রাম দেওয়ার দরকার নাই। আমরা ফার্স্ট ফ্লোরে দিব, সেকেন্ড ফ্লোরে দিব, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, আর হচ্ছে টপে। তার মানে আমাদের কয়টা আসতেছে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ আর টপ, মানে পাঁচটা। আমাদের পাঁচটা ডায়াফ্রাম অ্যাসাইন করতে হবে। তাহলে আমরা পাঁচটা ডায়াফ্রাম যখন ডিফাইন করব, তাহলে ডিফাইনে যাব, এই যে ডিফাইন থেকে ডায়াফ্রাম, ডায়াফ্রামে ক্লিক করলে এই যে আমাদের আসবে। এখন এই ডায়াফ্রামের ভিতরে আবার কাহিনী আছে। ডায়াফ্রাম হচ্ছে একটা হচ্ছে রিজিড ডায়াফ্রাম, একটা হচ্ছে সেমি রিজিড ডায়াফ্রাম। এখন আমরা কোনটা নিয়ে কাজ করব? ব্যাপারটা হচ্ছে আমাদের যে বিল্ডিংয়ের প্ল্যানটা আছে সেইটার, আমাদের বিল্ডিংয়ের একদিকে কত 35.25, আর একদিকে হচ্ছে 35.58, তাই না?
এক্স আর এক্স ভাগ ওয়াই, বিল্ডিংয়ের ডাইমেনশনের এক্স ভাগ ওয়াই করে যদি আমরা 3-এর বেশি পাই তাহলে আমরা সেমি রিজিড ইউজ করব। আর যদি আমরা 3 বা 3-এর ছোট পাই তাহলে আমরা সবসময় রিজিড ইউজ করব। তাহলে নর্মালি দেখা যায় যে সবই কিন্তু 3-এর কমই আসে। আমাদের এটার এক্স ডিরেকশন আর ওয়াই ডিরেকশন যদি আমরা ভাগ করি তাহলে কত আসবে? 0 পয়েন্ট সামথিং আসবে। এটা কিন্তু দেখতে হবে, এটা কিন্তু বুঝতে হবে যে আমরা কোনটা আসলে ডিফাইন করতেছি, রিজিড আর সেমি রিজিড। আমি কি বলছি, আমাদের যে এক্স প্ল্যানের যে এক্স ডিরেকশনের যে লেন্থটা আছে আর ওয়াই ডিরেকশনের যে লেন্থটা আছে এই দুইটাকে আমি ভাগ করব। ভাগ করে যদি 3-এর থেকে বড় হয়, 3-এর থেকে বড় হয়, এইদিকে 3-এর থেকে বড় হয় তাইলে সেমি রিজিড। আর যদি 3-এর সমান বা 3-এর থেকে ছোট হয় তাইলে রিজিড। তা আমাদের নর্মালি যদি এইরকম হয় যে এইরকম বিল্ডিং হয় যে একদিকে 50 আর একদিকে 200, তখন কিন্তু 200 ভাগ 50 করলে কত হবে? 4 হবে। তখনই আমাদের দেখা যাবে যে সেমি রিজিড ইউজ করতে হবে। বাকি কিন্তু কিন্তু এরকম তো হয় না যে একদিকে 50 আর একদিকে 200, এত ডিফারেন্স তো আসলে কারো সম্ভব না। এই জন্য সবসময় আমরা সেমি রিজিড নিয়েই কাজ করব, মানে আমাদের নর্মালি আসবে সেমি রিজিডই আসবে। তাহলে D1 ডিফাইন করা আছে, একইভাবে D2 রিজিড, একইভাবে D3, D4 আর একটা হচ্ছে D5। পাঁচটা আমরা ডিফাইন করলাম। এখন আমরা এই পাঁচটা আমাদের এই স্ট্রাকচারে অ্যাসাইন করব। আমরা একেবারে চলে যাব স্টোরি 1-এ। স্টোরি 1-এ গিয়ে আমাদের এই সম্পূর্ণটাকে সিলেক্ট করতে হবে, স্ল্যাব সেকশন সিলেক্ট করতে হবে। তাহলে আমরা ডায়াফ্রাম অ্যাসাইনের জন্য সিলেকশনের সিস্টেম আবার অন্যরকম। সেটা কি করতে হবে, আমরা সিলেক্টে যাব, এখান থেকে সিলেক্টে যাব, যায় কোঅর্ডিনেট স্পেসিফিকেশনে যাব, গিয়ে এই যে ক্লিক জয়েন্ট ইন এক্স ওয়াই প্ল্যান, এটাই ক্লিক করে আমরা যে কোনো একটা পয়েন্টে ক্লিক করব, যে কোনো একটা গ্রিড পয়েন্টে, যে কোনো একটা গ্রিড পয়েন্টেই করলে হবে। ঠিক আছে, যে কোনো একটা গ্রিড পয়েন্টে আমরা সিলেক্ট, এটার একটু দেখাই, সিলেক্টটা একটু দেখা দিন। আমরা জাস্ট মানে আমরা যখন ডায়াফ্রাম অ্যাসাইন করব, এখন ডায়াফ্রাম কিন্তু আমাদের কয়টা? 5টা। আমাদের কিন্তু সিরিয়ালি ডায়াফ্রাম অ্যাসাইন করতে হবে, যে ফার্স্ট ফ্লোরে এক কারণে ডায়াফ্রামের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে। ডায়াফ্রামের উপরে বিল্ডিংয়ের যে ডিফ্লেকশন, বিল্ডিংয়ের যে ডিফরমেশন, এটা কিন্তু ডায়াফ্রামের অনুযায়ী কিন্তু ডিফর্ম হবে। এই জন্যে ডায়াফ্রামটা কোনোভাবে ভুল করা যাবে না, এবং প্রত্যেকটা স্টোরিতে আলাদা আলাদা সিরিয়ালি আলাদা আলাদা করতে হবে। আমরা 5টা ডায়াফ্রাম অ্যাসাইন করছি স্টোরি 1-এর জন্য, 1-এর থেকে রূপ পর্যন্ত 5টা ডায়াফ্রাম অ্যাসাইন করছি। তাহলে আমরা প্রথমে সিলেক্টে যাব, এই সিলেক্টে গিয়ে আমরা কোঅর্ডিনেট স্পেসিফিকেশনে যাব, জাস্ট গিয়ে এখানে ধরলে আসে না, এখানে ধরলে এই যে এখানে ধরলে ক্লিক করা লাগবে না, ধরলে এই যে ক্লিক জয়েন্ট ইন এক্স ওয়াই প্যানেল, এখানে ক্লিক করব, করে যে কোনো জায়গায় এইখানে যে কোনো পয়েন্টে, যে কোনো গ্রিড পয়েন্টে আমরা সিলেক্ট করলে সম্পূর্ণটা সিলেক্ট হয়ে গেছে। এখন কি করব, এখন আমরা অ্যাসাইন করব, এই ডায়াফ্রাম অ্যাসাইন করব। এখন ডায়াফ্রাম অ্যাসাইন কিসে করতেছি? স্ল্যাবে করতেছি, স্ল্যাবগুলোকে জয়েন্ট করতেছি। আমরা স্ল্যাবগুলোকে কিভাবে করছিলাম, একটা একটা করে আঁকছিলাম না, সেই স্ল্যাবটাকে আমরা জয়েন্ট করে দিচ্ছি যাতে লোড ট্রান্সফার ভালোভাবে হয়। তাহলে অ্যাসাইনে যাব, যেহেতু স্ল্যাব হচ্ছে শেলে যাব, শেলে গিয়ে এই যে ডায়াফ্রাম, এই যে ডায়াফ্রাম আসলো, এটাকে আমি একটু চাপাই নিলাম। এখন আমরা কোন পয়েন্টে আছি ভালোভাবে খেয়াল করতে হবে, কিন্তু এলোমেলো করা যাবে না। এই যে আমরা কিন্তু 1-এ আছি, তাহলে 1-এ গিয়ে 1-এ এই যে 1 ডিফাইন করে দেবো, 1 দেন অ্যাপ্লাই। এই যে ডায়াফ্রাম অ্যাসাইন হয়ে গেছে। এই ডায়াফ্রাম থেকে যেটা পাবো
সেটা হচ্ছে আমি এটা অ্যাসাইন করি, তারপরে বলতেছি যে ডায়াফ্রামটা কেন অ্যাসাইন করতে হবে। দেখেন এইখানে একটা পয়েন্ট আসছে D1, দেখছেন সবগুলো প্যানেলকে জয়েন্ট করছে কোন জায়গায়, এই জায়গাটাই। এটা কেন আসছে এটা পরে দেখতেছি, আগে এই ডায়াফ্রামগুলো অ্যাসাইন করে আসি। এরপরে আমি এখানে ফার্স্ট ফ্লোরে আছি, ফার্স্ট ফ্লোর থেকে আমি এই যে সেকেন্ড ফ্লোরে আসলাম। ভালো করে লক্ষ্য করেন, আমি কিন্তু সেকেন্ড ফ্লোরে আসছি। সেকেন্ড ফ্লোর থেকে আমি সিলেক্টে যাব, সিলেক্ট থেকে আবার সিলেক্টে যাব, কোঅর্ডিনেট স্পেসিফিকেশনে যাব, এক্স ওয়াই প্যানেলে যাব, গিয়ে জাস্ট একটা গ্রিডে ক্লিক করব। একটা গ্রিডে হলো না কেন, আবার সিলেক্ট কোঅর্ডিনেট স্পেসিফিকেশন এক্স ওয়াই, হ্যাঁ এই যে সব আমাদের হয়ে গেছে। এখন ডি টুতে গিয়ে আমি অ্যাপ্লাই করলাম, এই যে D2 চলে আসলো। এবার আমি স্টোরি 3তে যাব, স্টোরি 3তে আসলাম। স্টোরি 3তে এসে আবার সিলেক্ট করতে হবে, এটা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে দিতে হবে। জাস্ট ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল, D3 চলে আসলো। এরপর আমি স্টোরি 4এ গেলাম, 4এ গিয়ে সিলেক্ট কোঅর্ডিনেট স্পেসিফিকেশন এক্স ওয়াই প্যানেল, সিলেক্ট D4, ওকে। এরপরে যেটা করতে হবে, রূপে আসলাম, রূপে এসে সিলেক্ট করলাম, সিলেক্ট এটা নিলাম D5, ওকে। এখন আমি যদি 3D মোডে দেখি, আমাদের বিল্ডিংয়ের এই যে একটা পয়েন্ট আসছে, প্রত্যেকটা ফ্লোরে একটা পয়েন্ট আসছে, এইটা হচ্ছে সেন্টার অফ রিজিডিটি। ঠিক আছে, আমরা যখন একটা স্ট্রাকচার আমরা ধরলাম, এই স্ট্রাকচারের এইখানটায় যদি সেন্টার অফ রিজিডিটি থাকে, সিআর, সেন্টার অফ রিজিডিটি, মানে এই বিল্ডিংয়ের যে রিজিডিটিটা, এই রিজিডিটিটা কিভাবে হিসাব হয়, যদি আমার এই দিকে বিম কলামের সাইজ বড় থাকে এইদিকে ধরলাম 12 কলাম, আর এইদিকে ধরলাম 12-20 কলাম, তার মানে কি আমার বিল্ডিংয়ের এই সাইডটা বেশি স্ট্রং না? তা এই জন্য এই সেন্টার অফ রিজিডিটিটা এই দিকে আগায় থাকবে। আর এই সেন্টার অফ রিজিডিটির সাথে যেটার হিসাব করা হয় সেটা হচ্ছে সেন্টার অফ মাস। বিল্ডিংয়ের যে ভর, এই বিল্ডিংয়ের উপরে যত লোড আসতেছে তার একটা ভর থাকবে, সেটা যে কোনো একটা পয়েন্টে থাকবে, আর সেন্টার অফ রিজিডিটি একটা পয়েন্টে থাকবে। ধরলাম যদি এই দুইটা আলাদা পয়েন্টে থাকে, তাইলে ইসেন্ট্রিসিটি তৈরি হয়, ইসেন্ট্রিসিটি ই। এখন যদি দুইটা একই পয়েন্টে থাকে, তাইলে বিল্ডিংয়ে কোনো ইসেন্ট্রিসিটি থাকে না। ঠিক আছে, এটা একটা হিসাব। এই জন্য আমাদের এই যে পয়েন্টটা আমরা যদি লক্ষ্য করি, এই পয়েন্টটা আমাদের কিন্তু কোথায় আসছে, ভালো করে লক্ষ্য করেন, দেখেন তো মিডিল পজিশনে আসছে না? এই মিডিল পজিশনে আসার কারণ কি? মিডিল পজিশনে আসার কারণটা হচ্ছে আমাদের এইদিকে যে কলাম সবই 12-12, এইখানে যে কলাম সবই 12-12, এইদিকে যে কলাম সবই 12-12, এইখানেও সবই 12-12। একইভাবে এইদিকে যে বিম, এইখানে সব বিম একই রকম। তার মানে কি আমাদের বিল্ডিংয়ের সব জায়গায় কিন্তু যে সেন্টার অফ রিজিডিটি, যেটা মানে আমাদের বিল্ডিংয়ের রিজিড যে ব্যাপারটা, সেটা কিন্তু সব জায়গায় সেম। এই জন্য কিন্তু এর সেন্টার অফ রিজিডিটিটা মাঝখানে দেখাইছে। এখন যদি এরকম হতো যে এইদিকে আমাদের 12-20 কলাম দেওয়া সবগুলো, এদিকে সব 12-20 কলাম, আর এইদিকে যদি 12-12 কলাম থাকতো, তাইলে কি হতো? তাইলে এই সেন্টার অফ রিজিডিটিটা এদিকে আগায় যেত। এখন আগায় যাওয়া মানে কি, যখন এর উপরে ভূমিকম্প আসবে, তখন দেখেন আমরা স্ট্রাকচার কিছু কিছু জিনিস বুঝতে হবে। আমার এই জায়গাটা যত স্টিপ, যত বেশি, মানে এই জায়গাটা যত রিজিড, যত, তার মানে এই জায়গাটা নড়বে কম। আর এই জায়গায় তো আপনার 12-12 কলাম দেওয়া, তার মানে এর উপরে ভূমিকম্প আসলে এই সাইড ঘুরে যাইতে চাবে না, এই সাইড তো দাঁড়ায় থাকবে। কারণ এই সাইড আপনার বিম কলাম আপনি বড় বড় ইউজ করেছেন, আর এই সাইডে তো আপনার বিম কলাম ছোট ছোট ইউজ করেছেন। তখন তো ভূমিকম্প আসলে বা উইন্ড আসলে এই সাইড কিন্তু ঘুরে যাবে, আর এই সাইড দাঁড়ায় থাকবে।
তার মানে তখন এই সাইডের মুভমেন্ট হবে, ডিফ্লেকশনটা এই বরাবর হবে, বা দেখা যায় এই দিক দিয়ে যদি ভূমিকম্প আসে তখন এই দিকে মুভমেন্ট হবে। তো এই সেন্টার অফ মাস, যে বিল্ডিংয়ের টোটাল যে ওয়েটটা সেটা, আর সেন্টার অফ রিজিডিটি, এটা যদি একই পয়েন্টে থাকে, ধরলাম আমাদের এই বিল্ডিংয়ের সেন্টার অফ মাস যদি এই জায়গায় থাকে আর সেন্টার অফ রিজিডিটিও যদি এই জায়গায় থাকে, তাহলে এই বিল্ডিংটার উপরে যখন ভূমিকম্প বা উইন্ড আসবে তখন কিন্তু এই বিল্ডিংটা সহজে ডিফর্ম হবে না, কারণ এর তো সবই দুইটা পয়েন্টই এক জায়গায় আছে। আঘাত করলেই এই সম্পূর্ণ সরে যাইতে হবে, সম্পূর্ণ নিয়ে সরে যাইতে হবে। এখন সম্পূর্ণ সরানো তো সম্ভব না, কিন্তু যদি দুটো দুই জায়গায় থাকে, এই যে ইসেন্ট্রিসিটি তৈরি হয়ে গেল, এইটার কারণে এই যে রিজিট এইখানে বেশি আর এইখানে ভর বেশি, বিল্ডিংয়ের ভরটা এইখানে, তখন এই পার্থক্যগুলো তৈরি হবে। তো এইগুলাই হচ্ছে স্ট্রাকচারের ছোট ছোট কনসেপ্ট, যেগুলো স্ট্রাকচার আসলে ইটা সলভ করে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা কিন্তু তাইলে ডায়াফ্রাম অ্যাসাইন করছি। ডায়াফ্রাম অ্যাসাইন করার পরে আমরা বিল্ডিংটাকে জাস্ট একটাবার একটু অ্যানালাইসিস করব। মানে এটা হচ্ছে ডায়াফ্রামটা আমরা যে দিলাম, সেই ডায়াফ্রামটা আমাদের বিল্ডিংয়ের সাথে সেট করার জন্য আমাদের একটা অ্যানালাইসিস করতে হবে। সেই অ্যানালাইসিসে আমাদের আর্থকোয়েক এবং উইন্ড লোডের কোনো অ্যাপ্লাই থাকবে না, শুধু গ্র্যাভিটি লোডগুলো থাকবে। তাইলে আমরা কি করব, অ্যানালাইসিসে যাব, এই যে সেট লোড কেস টু রান, এইখান থেকে আমাদের এই আর্থকোয়েকের এইগুলোকে ডোন্ট রান করে দিতে হবে। এই যে অ্যাকশান, এই যে অ্যাকশানটা আছে না, এটাকে ডু নট রান করে দেব। ডু নট রান করে দিয়ে, মানে আমরা ডায়াফ্রামটা অ্যাসাইন করেছি কার জন্য, আর্থকোয়েক আর উইন্ডের জন্য। এই আর্থকোয়েক আর উইন্ড লোডটাকে যাতে ফ্রেমের উপরে ভালোভাবে অ্যাপ্লাই করে তার জন্য। এখন আমরা তো এখনও আর্থকোয়েক এবং উইন্ড লোড তো আমাদের যে রেজাল্ট আসছে সেটা তো আমরা এখনও দিই নাই, কিন্তু এই জন্য আমরা এটাকে অফ করে রেখে ডায়াফ্রামটাকে একটাবার রান করে নেব, নিয়ে তারপরে জাস্ট এটাকে একটা ক্লিক দেবো, এই যে ক্যালকুলেট ডায়াফ্রাম সেন্টার অফ রিজিডিটি দিয়ে আমরা এটাকে রান নাও করব। এই যে রান হচ্ছে বিল্ডিং, জাস্ট স্ট্রাকচারটা মানে ডায়াফ্রাম অ্যাসাইনের পরে আমরা জাস্ট একটাবার রান করে নেব। রান করে ডায়াফ্রামটাকে আমাদের স্ট্রাকচারের সাথে সামঞ্জস্যতা নিয়ে আসবো, নিয়ে আসার পরে তারপরে বাকি কাজ করতেছি। একটু সময় লাগবে রান হতে। এখন আমিনুর ভাই আছেন নাকি? ভাই এখনই মনে করেন যে আপনার মেইন যে ব্যাপারগুলো, ঠিক আছে, এখানে কিন্তু সেন্টার অফ মাস আর সেন্টার অফ রিজিডিটি, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনার যদি আপনার বিল্ডিংটাকে যদি আপনার সেন্টার অফ মাস আর সেন্টার অফ রিজিডিটি যদি আপনি এক জায়গায় নিয়ে আসতে পারেন, তাইলে আপনার আর্থকোয়েকের ইফেক্টটা কম থাকবে। তখন মনে করেন যে রিজিড মানে কি, সেই জায়গাটা স্ট্রং বেশি, ওই জায়গাটায় স্টিফনেস বেশি। আর এখন আপনার এক সাইডে মনে করেন একটা বিল্ডিংয়ের এক সাইডে মনে করেন বড় বড় কলাম ইউজ করলেন, আর এক সাইডে ছোট ছোট কলাম ইউজ করলেন, তাইলে কিন্তু ওই ছোট কলামের সাইডটা কিন্তু আপনার স্টিফনেস কম হয়ে যাবে, রিজিডিটিটা কম হয়ে যাবে। ঠিক আছে, দেখি আমার হয়তো বা রান হয়ে গেছে। এই যে রান হয়ে গেছে। এখন জাস্ট আমি এটা কিন্তু আর কিছুই করার লাগবে না। রান করার পরে আমি এই যে রান হলে এই লক হয়ে যায়, এই লকটাকে আনলক করে নেব। আনলক করে নিলাম। জাস্ট আমরা এখন যদি আমরা একটু চেক করি, এই যে জিবিতে তো কোনো ডায়াফ্রাম দিই নাই, একে ডায়াফ্রাম দিছি। এখন যে কোনো একটা স্ল্যাবের উপরে ক্লিক করে রাইট ক্লিক করলে আমরা কিন্তু দেখতে পারবো, এই দেখেন এই ফার্স্ট ফ্লোর না, ফার্স্ট ফ্লোরে আমরা ডায়াফ্রাম অন অ্যাসাইন করছি না, এই যে সেই ডায়াফ্রাম অন, তার মানে আমাদের ডায়াফ্রাম অ্যাসাইন করা ওকে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফ্লোরটাকে আমাদের মেশ করা লাগবে। এখন মেশটা কি, মেশটা হচ্ছে আমরা যে লোডটা অ্যাসাইন করছি, এই লোডটা কিভাবে অ্যাসাইন করছি, এলবি পার ফিট এরকমভাবে অ্যাসাইন করছি না, প্রত্যেক ফিটে বা প্রত্যেক ফিট স্কোয়ারে অ্যাসাইন করছি। এখন আমাদের এই স্ল্যাবটা তো একটা সলিড স্ল্যাবে আছে, সলিড স্ল্যাবে আছে না, এখন এটাকে আমাদের ওইভাবে পার্ট পার্ট করে ফেলতে হবে, এরকম ছোট ছোট স্কোয়ার ফিটে ভাঙে ফেলতে হবে প্রত্যেকটা
পার্টকে আমরা মেশ করে দেব। মেশ করা বলতে এই প্রত্যেকটাকে, সেটা 1 স্কোয়ার হতে পারে, 2 মানে তারপরে 4 স্কোয়ার ফিট হতে পারে, এরকম পার ফিট স্কোয়ারে আমরা এটাকে ভাঙে দেব। তাহলে আমাদের কি করতে হবে, আমরা জাস্ট এখান থেকে যাব, সিলেক্ট করব, বা আমরা একটা কাজ করতে পারি, আমরা একসাথে সব সিলেক্ট করতে পারি, ঠিক আছে? মেশ করলে শুধুমাত্র ফ্লোর মানে স্ল্যাবগুলো মেশ হয়, কলাম বিম মেশ হয় না, ঠিক আছে? আমরা সবগুলোকে সিলেক্ট করে অ্যানালাইসিসে অ্যাসাইনে যাব, অ্যাসাইন থেকে জাস্ট সেলে যাব, কারণ আমরা তো স্ল্যাবকে মেশ করতে চাচ্ছি, মানে আমাদের স্ল্যাবটা সলিড আছে, আমরা ওই স্ল্যাবটাকে ভাঙে ফেলবো, ছোট ছোট টুকরোতে ভাঙবো। তাহলে সেলে যাব, সেল থেকে দেখেন এইখানে আছে ফ্লোর অটো মেশ অপশান, জাস্ট এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা অটো কুকি কাট এইটা ক্লিক করব, ঠিক আছে? কুকি কাট এইটাকে সিলেক্ট করে আমরা জাস্ট ফার্দার মেশ হোয়ার নিডেড টু ম্যাক্সিমাম এলিমেন্ট সাইজ, আমরা যে সলিড সিলারটাকে এলিমেন্টে ভাগ করে ফেলবো সেটা 48 ইঞ্চি করব না, আমরা নর্মালি 24 করব, মানে 24ই পারফেক্ট। হ্যাঁ, 24 মানে কি, 24 ইঞ্চি মানে 2 ফিট। তার মানে আমরা এই ফ্লোরগুলোকে, প্রত্যেকটা ফ্লোরকে আমরা 2 ফিটে ভাগ করে ফেলতেছি। দেখেন আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন আমাদের প্রত্যেকটা স্ল্যাব কিন্তু এই যে মানে আমরা যখন মেশ করে ফেলবো তখন এই যে কুকি কাট লেখা আসবে, কুকি কাট, ঠিক আছে? এটা কিন্তু মেশ করছি। এখন মেশ করলে কি হয়েছে, মেশ করলে হয়েছে কি, আমরা যদি এটাকে এবার একটু অ্যানালাইসিস করি, দেখেন মেশ করার পরে যেটা হয়েছে সেটা একটু দেখাই। মেশ করলে একটু সময় লাগে, মানে নর্মাল থাকলে যে সময় লাগে, মেশ করলে তার থেকে একটু বেশি সময় লাগে। ইয়ে তো আপনি এখনো মডেল করতেছেন, এই দেখেন আমি যে 2 ফিট করে করে ওই যে 24 ইঞ্চি করে করে আমি স্ল্যাবগুলোকে ভাঙলাম না, এইখানে দেখা যাচ্ছে যে পার্ট পার্টে ভাগ হয়েছে, পার্ট পার্টে ভাগ হয়েছে না, এইটাই হচ্ছে আপনার সেই মেশ, বুঝতে পারছেন? এটাই হচ্ছে মেশ। তাহলে আমি জাস্ট মেশটা দেখালাম, ওকে করে আমি বের করে আসলাম। বের হয়ে আসার পরে এখন কিন্তু আমাদের কি করা হয়ে গেল, আমাদের ডায়াফ্রাম অ্যাসাইন শেষ, মেশ করাও শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ওই লোডগুলা অ্যাসাইন করব। তাহলে দেখেন আমরা প্রথমে আর্থকোয়েক লোড অ্যাসাইন করি। আর্থকোয়েক এক্স কে নিয়ে আমরা জাস্ট মডিফাই ল্যাটারাল লোডে যাব। মডিফাই ল্যাটারাল লোডে গিয়ে আমরা কিন্তু কোনটা নিচ্ছে দেখেন তো, আর্থকোয়েক এক্স, তার মানে আমরা ওয়াই এর এই তিনটাকে আমরা বাদ দিয়ে দিব, দিয়ে আমরা এই তিনটাকে রাখবো। এই তিনটা কি, আর্থকোয়েকের এইখানে লক্ষ্য করেন এই তিনটা কিন্তু ইম্পর্ট্যান্ট। আর্থকোয়েকের একটা সলিড এক্স ডিরেকশন, একটা এক্স ডিরেকশন সাথে প্লাস ইসেন্ট্রিসিটি, মানে এক্সের এই যে এক্স এটা তো প্লাস, আর এই দিকে দেখেন মাইনাস, এক্সের এইদিকে মাইনাস, তাই এক্স ডিরেকশন মাইনাস ইসেন্ট্রিসিটি, এই তিনটা ফরম্যাট থাকবে এবং এই তিনটা ফরম্যাট নিয়ে আমাদের পরবর্তীতে কাজ করতে হবে। তাহলে আমরা এখানে কিছুই করব না, আমরা জাস্ট এখানে ভ্যালুগুলো বসাবো। এইখান থেকে যেহেতু এক্স ডিরেকশন, এক্সের তিনটা রাখলাম, বাকি ওয়াইয়ের তিনটা বন্ধ করে দিলাম, দিয়ে আমরা এখানে দেখেন টাইম পিরিয়ড, আমরা টাইম পিরিয়ড বের করছি না আমাদের বিল্ডিংয়ের জন্য, তার জন্য আমরা এই ইউজার ডিফাইন্ড দিব। ইউজার ডিফাইন্ড দিয়ে এখানে বসাবো 0.589, এইটাই তো আসছিল কামরুল নাকি? হ্যালো, হ্যাঁ, তাহলে আমরা ইউজার ডিফাইন্ড দিয়ে টাইম পিরিয়ড সেটা বসালাম। এখন এই যে স্টোরি রেঞ্জ, ভূমিকম্প কোথা থেকে কোন পর্যন্ত হবে সেটা আমাদের দিয়ে দিতে হবে, তাহলে বেস থেকে রূপ পর্যন্ত, ঠিক আছে? আমরা ওই টপ ধরবো না। হ্যাঁ, হ্যালো, বলছি এই যে যদি হচ্ছে আমার আগে থেকে ক্যালকুলেশন না করা থাকে, যদি প্রোগ্রাম ক্যালকুলেটেড, এটা এখানে কিভাবে করতে হবে এটা? ওইটা কিছুই না, জাস্ট প্রোগ্রাম ক্যালকুলেট দিয়ে দিলে হয়ে যাবে। এই যে এইখান থেকে এই এই মানগুলো নিতে হয়। এখন এখানে ব্যাপার আছে, এখানে আমাদের ইউজার ডিফাইনই করা লাগে, কারণ কি ইউজার ডিফাইন না করলে এইখানে যে ভ্যালুগুলো রয়েছে এই ভ্যালুগুলো হচ্ছে এএসসির অনুপাতে ভ্যালু। এখন আমাদের দেশের যে ভৌগোলিক তুই একটা জিনিস খেয়াল কর,
তুই যখন টাইম পিরিয়ড বা আর্থকোয়েকের ক্যালকুলেশনগুলো করেছিস তখন কিন্তু মেইন জিনিসটা কিন্তু সয়েল। সয়েলের কারণেই হ্যাঁ কিন্তু তোর সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, তোর জোন আর সয়েল এই দুইটার উপরেই কিন্তু সবকিছু চেঞ্জ হচ্ছে। তার মানে এএসসি তো আমেরিকান কোড, ওদের সয়েলের সাথে তো আমাদের সয়েল মিলবে না, এই জন্য এই নর্মালি যারা ইটাপসে কাজ করে ওরা করে কি জাস্ট প্রোগ্রাম ক্যালকুলেট দিয়ে এখানে যেটা রয়েছে এটাই রেখে দে, দিয়ে এইগুলো সেন্স টেন্স করে ক্যালকুলেশন করে নেয়। কিন্তু এইগুলো তো মানে প্রোগ্রাম ক্যালকুলেট করতেছে, ও তো করতেছে এএসসি রে করতেছে, আমাদের বিএনবিসি রে তো আর করতে পারতেছে না। এএসসির থেকে আমরা কি ধার করছি, জাস্ট সূত্রগুলো ধার করছি, কিন্তু ভৌগোলিক যে ব্যাপারগুলো মাঠ সয়েলের যে ব্যাপার, জোনের যে ইফেক্ট, এইগুলো তো আর এএসসি দিয়ে দিই নাই আমাদের, ওইগুলো তো আমাদের দেশের ভৌগোলিকের উপরে ডিপেন্ড করে আসছে। ঠিক আছে, তাহলে এইটা নেব। এখন দেখ এই ফ্যাক্টরগুলো দিতে হবে। এই যে রেসপন্স মডিফিকেশন আর কত ছিল 5, ওমেগা কত ছিল 3, আর সিডি কত ছিল 4.5, আর ইম্পর্টেন্স ফ্যাক্টর এটা তো 1ই থাকবে। আর একটা জিনিস সেটা হচ্ছে এই যে এসএস আর এস অন, এই এসএসটা হচ্ছে কি, এসএসটা হচ্ছে এইখানে দেখ একটা কথা বলছে, আমরা যদি এই এখন দেখ আমাদের কিন্তু এই এসএস এস অন যদি আমরা এএসসি মানে আমেরিকান কোডে করতাম, তাহলে এইগুলা ক্লিক করলে এই ঘরগুলো ওকে হতো। এখন আমাদের কি হলো আবার, এই যে হ্যাঁ, আমাদের তো আর ল্যাটিটিউড লঙ্গিটিউড এইগুলো নিয়ে জিপ কোড বসায় দিলে ওদের মানগুলো চলে আসতো। এখন আমাদের তো জিপ কোড বসায় দিলে ওদের মান আসবে, কিন্তু আমাদের মান তো আসতেছে না। এই জন্য আমাদের জন্য অপশন রাখিছে কি, এই যে ইউজার ডিফাইন করতে হবে। তাহলে ইউজার ডিফাইন করলে দেখ এই ঘরগুলো আমাদের জন্য তখন না, এই আমাদের তখন এই ঘরগুলো ওপেন হয়েছে। এখন এইখানে দেখ এস অনটা কি, এস অনটা হচ্ছে 0.2 সেকেন্ড স্পেকট্রাল অ্যাক্সিলারেশন এসএস, আর এস ওয়ানটা হচ্ছে 1 সেকেন্ডে অ্যাক্সিলারেশন। মানে যখন ভূমিকম্প শুরু হবে তার 0.2 সেকেন্ডে যে অ্যাক্সিলারেশন আছে সেটা আমাদের বিএনবিসিতে ক্যালকুলেশন করে দিয়ে দিছে এক একটা জোনের জন্য এক একটা ভ্যালু। আর 1 সেকেন্ডের জন্য যেটা এস ওয়ান সেটাও আমাদের বিএনবিসিতে দিয়ে দিছে এক একটা জোনের জন্য এক একটা ক্যালকুলেশন। এখন এটা আমরা কোথায় পাবো, এটা আমরা বিএনবিসিতে যাব, বিএনবিসিতে গিয়ে আমাদের আর্থকোয়েক আর উইন্ডের ইটা করা লাগবে। ইটা কই, আর্থকোয়েকের শীটটা কই, ওইখানে একটা এসএস আর এস ওয়ান এফ এ এফ বি এরকম দুইটা ছিল, ওই শীট না, ওই শীটটা একটু ওপেন হোক, মানে ওই পেজ নাম্বারটা আমার মনে নেই কি হলো। মানে এই মানগুলো আমাদের বিএনবিসি ওই যে এসএস আর এস ওয়ান এই মানগুলো আমাদের বিএনবিসি ক্যালকুলেশন করে আমাদের দিছে। এই দেখ আমি এইখানে দিয়ে দিয়েছিলাম এসএস এস ওয়ান এফ এ এফ বি 1640 পেজে। তাহলে আমরা বিএনবিসি 1624 পেজে চলে যাই, 1624, 40 না 40 না 24, 1640 তাইলে হ্যাঁ। এই দেখ এইখানে দেখ বলে দিছে, এই দেখ স্পেকট্রাল রেসপন্স অ্যাক্সিলারেশন এসএস এস অন ডিফারেন্ট সিসমিক জোন, এক একটা জোনের জন্য এক এক রকম। আমরা কি জোন ওয়ানে না, তাহলে জোন ওয়ানের জন্য এসএস কত 0.3 আর এস ওয়ান কত 0.12। তাহলে আমরা ইটাপসে চলে যাই, যাই জাস্ট এটা কত দেখলাম, এসএস কত দেখলাম 0.3 নাকি হ্যাঁ জিরো, 0.1 না না, এই যে জোন ওয়ানের জন্য 0.3 আর 0.12, আর এস ওয়ানটা হচ্ছে 0.12। আর এই যে লং পিরিয়ড ট্রানজিশন পিরিয়ড, ঠিক আছে, এটা এটার একটা ব্যাখ্যা আছে আমার এই মুহূর্তে মনে নেই, এটা 2 সেকেন্ড হবে, হ্যাঁ? এটা যেন কিভাবে আমি পরে জানাবানি, এটা লং পিরিয়ড ট্রানজিশন পিরিয়ড, এটা 2 সেকেন্ড হবে, হ্যাঁ?
এরপরে দেখ এইখানে আমাদের আর দুইটা ভ্যালু বসাতে হবে, যে সাইড কোএফিসিয়েন্ট এফ এ আর সাইড কোএফিসিয়েন্ট এফ ভি। এখন দেখ এই ঘরগুলো অ্যাক্টিভ দেখাচ্ছে না, এই ঘরগুলো অ্যাক্টিভ হবে যখন আমরা এখানে এফ দিব। এই যে সাইড ক্লাস, এই কার স্পিকারটা বন্ধ করে দাও, এই সাইড ক্লাসটা এফ দিব তখন এই ঘর দুইটা কাজ করবে, আর বাকি কোনো কিছু দিলে এই ঘর কিন্তু কাজ করবে না। দেখ কারণ কি, এটা হচ্ছে ওদের অনুযায়ী কাজ করে, আমাদের জন্য ইউজার ডিফাইন্ড হিসেবে এফ রে রাখিছে। আমরা যদি বি দিই, বি দিলে দেখ মান চেঞ্জ হয়ে যাচ্ছে, সি দিলে মান চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে ওদের অনুপাতে, আমেরিকান অনুপাতে। আমাদের যেটা করতে হবে, ইউজার ডিফাইন করতে গেলে এফ দিব, এফ দেওয়ার পরে আমরা মান দেব। তাহলে এফ এর মানটা ওই একই জায়গায় আছে, আমরা ওইখানে যাই, এই যে নিচেই সাইড কোএফিসিয়েন্ট এফ এ ফর ডিফারেন্ট সিসমিক জোন। তাহলে আমাদের সয়েল কি এসসি এবং জোন কত 1, তাহলে জোন 1 তার জন্য আছে 1.15, আর এফ ভিটা নিচেই এসসি সয়েল জোন 1 1.725, তার মানে আমাদের ভ্যালু হচ্ছে 1.15 আর 1.725। আমরা জাস্ট এইখানে এফটা ক্লিক করব, করে 1.15 আর নিচেরটা হচ্ছে 1.725। আর এই দুইটা কিছু করার দরকার নেই, কারণ এই দুইটা বসালে এইখানে ক্যালকুলেশন হয়ে যাবে, দিয়ে আমরা জাস্ট ওকে করে দেব। এই ভ্যালুগুলো মাথায় রাখতে হবে, এই ভ্যালুগুলো কিন্তু আমাদের আবার বসাতে হবে। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এক্সটা বসাই চলে আসলাম, এখন ওয়াইটা ওয়াই আসলাম, জাস্ট মডিফাই ল্যাটারাল লোড, এখান থেকে এক্স এর গুলো এখন উঠাই দেব, দিয়ে ইউজার ডিফাইন দিয়ে টিটা বসাবো 589, এরপরে এটা হচ্ছে বেস থেকে রুট পর্যন্ত, এরপরে আর এর মান 5, ওমেগার মান 3, এটার মান 4.5, এটার মান 1, একইভাবে এস এস এর মান হচ্ছে 0.3, এস 1 এর মান 0.12, এইখানে হচ্ছে 2, এইখানে রাখবো এফ, এফ রাখার পরে আমরা এটাকে এডিট করতে পারবো 1.15, আর এটা হচ্ছে 1.725 দিয়ে জাস্ট ওকে করব। তাহলে কিন্তু আমাদের কি হয়ে গেল, আর্থকোয়েক ডিফাইন করা হয়ে গেল। এখন আমরা উইন্ডে যাব, একইভাবে লোড প্যাটার্ন উইন্ডেক্স, উইন্ডেক্স থেকে মডিফাই ল্যাটারাল লোড, এইখান থেকে যেটা করতে হবে, এই যে উইন্ড অ্যাসাইন করার দুইটা প্যাটার্ন আছে, একটা হচ্ছে এক্সপোজার ফ্রম এক্সটেন্ট অফ ডায়াফ্রাম, আর একটা হচ্ছে এক্সপোজার ফ্রম ফ্রেম অ্যান্ড শেল অবজেক্ট। এখন আমরা তো ডায়াফ্রাম দিয়ে করব, আমরা ডায়াফ্রাম অ্যাসাইন করছি, এই জন্য ডায়াফ্রাম দিয়ে করব। ডায়াফ্রামে রাখবো, রেখে এইখানে যেটা করতে হবে, এই যে প্রোগ্রাম ডিটারমাইন দেওয়া যাবে না, ইউজার ডিফাইন্ড দিতে হবে। আমরা একটা শেল অবজেক্ট দিয়ে করব না কেন? বুঝি নাই। যে এক্সক্লুড ফ্রম ফ্রেম এন্ড শেল অবজেক্ট, এটা দিয়ে করা যাবে না কেন? এইটা যখন, হ্যাঁ এইখানে যখন দেবো ইনক্লুড শেল অবজেক্ট, ইনক্লুড ফ্রেম অবজেক্ট, সব আলাদা আলাদা করে তখন আবার এই শেল ফ্রেম এইগুলো চিনাই দিয়ে আসতে হবে। এখন এইটা তো নাই 5তলা একটা বিল্ডিং, তুই সহজে চিনাই দিতে পারবি, কিন্তু যখন একটা 10তলা বিল্ডিং হবে তখন তোর তো চিনাতে গেলে মনে কর যে প্রত্যেকটা বিম আলাদা আলাদা করে চিনাতে হবে, প্রত্যেকটা কলাম আলাদা করে চিনাতে হবে, প্রত্যেকটা স্ল্যাব আলাদা করে চিনাতে হবে, তখন তো মনে কর হিউজ একটা টাইমের ব্যাপার। এখন তুই সহজে, আমরা তো ডায়াফ্রাম দিয়ে করে আইছি, মানে ডায়াফ্রাম দিয়েও তো ল্যাটারাল লোড ট্রান্সফার হচ্ছে, এবং এইটাই দেখা দেখা যায় সিনিয়র স্যাররাও যেটা বলে ডায়াফ্রাম দিয়ে করাটাই সব থেকে বেশি সুবিধা। ঠিক আছে, এগুলা তোর চিনাই দিয়ে আসতে হবে, তুই যখন ফ্রেম আর শেল অবজেক্ট নিয়ে কাজ করবি তখন তোর আলাদা আলাদা করে সব চিনাতে হবে। এখন এই জন্যই 1 নম্বর প্রসেসটা বেশি ব্যবহার করে। এখন এই যে উইন্ড প্রেসার কোএফিসিয়েন্ট ইউজার ডিফাইন্ডে উইন্ড ওয়ার্ড, দেখ আমরা কিন্তু এক্স এরটাই কাজ করতেছি, তাহলে এক্স এর জন্য উইন্ড ওয়ার্ড তো সবসময় 0.8, আর এই লি ওয়ার্ডটা আমাদের বের করার লাগে। তাহলে লি ওয়ার্ড কত বের হয়েছিল তোর 0.5, 0.5 দিতে পেরেছি হুম হুম, এক্স এর জন্য, তাই না? হ্যাঁ হ্যাঁ, এক্স এর জন্য 0.5ই আমার যতটুকু মনে পড়ে। এখন দেখ এইখানে একটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে উইন্ডের একটা ডিরেকশনের ব্যাপার আছে। এই যে এটা এক্স, এটা ওয়াই, 0.5। হ্যাঁ,
তাহলে এই যে ডিরেকশনটা এক্স রে আমরা জিরো ধরবো, এক্স হচ্ছে জিরো, জিরো ডিরেকশানে 0 ডিগ্রি, আর এই ওয়াইটা হচ্ছে 90 ডিগ্রি। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, ঠিক আছে? এটা কোথায় অ্যাসাইন করতে হবে? এই যে আমরা যখন লিওয়ার্ড উইন্ডওয়ার্ড চলে আসলাম তখন উইন্ড ডিরেকশন অ্যান্ড এক্সপোজার উইথ এই মডিফাই শোতে যাব, যাওয়ার পরে এই যে এইখানে দেখ আমাদের কিছু আসে নাই, এই যে ডায়াফ্রাম অ্যাসাইন করছি, ডায়াফ্রাম আসছে কিছু, এখানে কিছু আসে নাই, স্টোরি অনুযায়ী যে ডায়াফ্রাম অ্যাসাইন করছি সেটা কিন্তু আসে নাই। আমরা যেহেতু এক্সেটটা করতেছি x0 ডিগ্রি রাখলাম, রাখে জাস্ট এটা একটা ক্লিক করে আবার উপরেরটায় দিয়ে দিলাম, এটা ক্লিক করে উপরেরটায় দিয়ে দিলাম, দিলে দেখ এখন ডায়াফ্রাম চলে আসে। স্টোরি প্রথম 1 নম্বর স্টোরিতে D1 করিলাম, 2 নম্বর স্টোরিতে D2, 3-এ D3, 4-এ D4 আর রূপে D5, এটা কিন্তু আমাদের চলে আসছে। তাহলে ওকে দিলাম, দেওয়ার পরে এই ঘরগুলো এইটা এএসসির সাথে আমাদের মিল আছে, এটা 15%ই থাকবে। আর এইখান থেকে সেট অল, ক্রিয়েট অল সেট রেখে দিয়ে এটাকে 15%এ রাখতে হবে, আমাদের সাথে ইসের এএসসির এইটা মিল আছে। এখন উইন্ড স্পিড কত বের হয়েছিল তোর? মাইল পার আওয়ারেরটা বলবি, 2.24 দিয়ে গুণ করে যেটা বের হয়েছিল কত আসছিল? 138 হ্যাঁ 138.65, তাহলে 138.65। এরপরে এক্সপোজার টাইপ, দেখ আমাদের এক্সপোজার টাইপ আমাদের বিএনবিসিতে আছে এ বি সি, আর ইট্যাপসে দেখাচ্ছে বি সি ডি, তার মানে আমাদের যেটা এ ইট্যাপসে সেটা বি, আমাদের যেটা বি এখানে সেটা সি, আর আমাদের যেটা সি এখানে সেটা ডি, জাস্ট এতটুকু পার্থক্য। এখন এক্সপোজার টাইপ বিটা হচ্ছে শহর, শহরে কোনো বিল্ডিং যেখানে এমন একটা বিল্ডিং মনে কর যে তুই 5তলা বিল্ডিং করতেছিস, তার আশেপাশে মনে কর যে আরও বিল্ডিং আছে, তার মানে কি ওইখানে বাতাসের ইফেক্টটা কম। আর সি হচ্ছে একটু শহরের বাইরে যেখানে বাতাসের ইফেক্টটা একটু বেশি, আর ডি হচ্ছে মানে আমাদের কিন্তু এইখানে আমাদের পার্থক্য কি, আমাদের যে আমাদের এ ই ট্যাপসে বি, আমাদের বি ই ট্যাপসে সি, আমাদের সি ই ট্যাপসে ডি। এখন আমরা বি ব্যবহার করব এর জন্য, তাই এ আমাদের বলা আছে যদি বিল্ডিংয়ের ঘনত্ব বেশি থাকে সেটা আমরা ইয়ে নেব, বি নিলে বিল্ডিংয়ের ঘনত্ব কম, আর সি হচ্ছে একেবারে কম। দেখা যায় যে মনে কর সাতক্ষীরায় যে তুই একটা বিল্ডিং করতেছিস একেবারে ইসে কোস্টাল জোনে, তাহলে সেটা সি নেব, তাহলে আমাদের বিল্ডিংটা আমরা ধরে নিলাম ইয়েতে আছে, তাহলে ইয়ে মানে বি, একে বি রাখলাম। ইম্পর্টেন্স ফ্যাক্টর কিন্তু একইতে হবে। এইবারে ট্রোপোগ্রাফিক ফ্যাক্টর কেজেডটি কত? হ্যালো, কেজেডটি 1, সমতলের জন্য 1, এটা তো সবসময় বলা আছে। গাস্ট ফ্যাক্টর আমাদের এটা কি রিজিড স্ট্রাকচার আসছিল, হ্যাঁ তার মানে 0.85। আর ডিরেকশনালিটি ফ্যাক্টর এটা তো কি বারবার বলছি মেইন উইন্ড ফোর্স রেজিস্টিং সিস্টেম নিয়ে কাজ করলে 0.85ই থাকবে। হ্যাঁ এখন যেটা করতে হবে এইখানে এক্সপোজার হাইট, আমাদের যে বিল্ডিংয়ের যে হাইটটা উইন্ড কোথা থেকে কাজ করবে, গ্রেড বিম থেকে টপ রূপ পর্যন্ত, টপ দেব না, টপ ওটা হচ্ছে ট্যারেস হিসেবে থাকে, ঠিক আছে? ওর ওর কোনো বিহেভিয়ারই আমরা ধরবো না যে ওর ডিফ্লেকশন, কারণ ওর ডিফ্লেকশন অনেক বেশি থাকে, মানে ওইটা হিসাবের বাইরে থাকে। আর যদি না দিয়ে দেখা যাচ্ছে হলো রড হইলো বিল্ডিং থাকলো ওইটাই শুধু উড়ে গ্যাস ফাইলে কি হবে? ওতে তো মেইন স্ট্রাকচারের তো আমার কোনো সমস্যা হচ্ছে না। ওইটা যদি উড়ে চলে যে মানুষের ক্ষয়ক্ষতি হয়। এখন মনে কর যে তোর ওইটারে যদি স্পেশাল ভাবে ডিজাইন করা লাগে তাহলে দেখা যাবে নিচের কলাম আসতেছে মনে কর 12-20, আর ওইটারে মনে কর যে তোর দেওয়া লাগতেছে ওই ওই মনে কর 7 ফিট বা 8 ফিট, ওইটারে তুই কি আলাদাভাবে কলামের সাইজ ওইখানে মাথায় যেয়ে বড় করবি? মনে কর ওইটা তোর 20-30 সাইজ বানানো লাগতেছে, ওইটা তো কেউ বড় করে না, এই জন্য ওই পার্টটাকে মানে রূপ পর্যন্তই ধরা হয়, ওইটাকে এক্সট্রা পার্ট হিসেবে ওইটারে ডিজাইনের ভিতরে ইনক্লুড করে না।
বেড়ে যাবে, হ্যাঁ, এই জন্য ওইটারে ইসে ধরা হয় না, মানে ওইটাকে মেইন স্ট্রাকচারের বাইরে ধরা হয়। এখন ইনক্লুড প্যারাপেট, ছাদের উপরে ধরলাম আমাদের 3 ফিটের প্যারাপেট আছে, যেটায় বাতাসের একটা ইফেক্ট থাকবে, সেটা দিয়ে দিলাম, দিয়ে ওকে করলাম। একইভাবে ওয়াইয়ে যাব, ওয়াইয়ে গিয়ে মডিফাই ল্যাটারাল লোড ডায়াফ্রাম, এখন ইউজার ডিফাইন্ডে যাব। এটাও কি লিওয়ার্ড কি 0.5 আসছিল? তাই আসছিল আমার যতটুকু মনে আছে। এখন দেখ, ওয়াই যখন ওয়াই কিন্তু এটার 0 থাকবে না, এটা কিন্তু ওয়াই কত থাকবে, 90 থাকবে। এইখানে যদি তুই 0 রেখে দিস, বা ভাই এইখানে যদি আপনি 0 রেখে দেন, তাইলে কিন্তু ওই সে আলটিমেটলি কোনো কাজ হলো না, এই ডিরেকশনে উইন্ড কিন্তু কোনো কাজই করবে না। দিয়ে জাস্ট এটাকে একটু চেঞ্জ করে দিলে এই যে চলে আসছে 90 ডিগ্রি। ওকে, সেট ক্রিয়েট অল সেটে 15% থাকবে। এটা হচ্ছে 138 পয়েন্ট, কত বললে কামরুল? 138 পয়েন্ট 65 65, 138.65। এক্সপোজার টাইপ বি, ইম্পর্টেন্স ফ্যাক্টর অন, টোপোগ্রাফিক্যাল ফ্যাক্টর অন, গাস্ট ফ্যাক্টর এত কেডি। এটা হচ্ছে রূপ পর্যন্ত, এটা হচ্ছে গ্রেড বিম থেকে রূপ, প্যারাপেট হচ্ছে 3 ফিট ধরছি, দিয়ে ওকে করলাম, ওকে করলাম। তাহলে আমাদের কিন্তু লোড অ্যাসাইন করা শেষ। এখন আমরা একটা জিনিস বন্ধ করে রাখছিলাম, ওই যে রানের জন্য যে লোড কেসগুলো বন্ধ করিলাম, আমরা ওইটারে একটু ওপেন করে দিয়ে আসি। এইখান থেকে আমরা এই 3টা আমরা ওপেন করে দিয়ে আসি, এই যে রান করে দিয়ে আসি, আমাদের সবগুলো কিন্তু রান। অ্যাকশন খেয়াল করতে হবে। বন্ধ করছিলাম কেন, কি কারণে? ওই যে ডায়াফ্রামের সময় আমরা তো ডায়াফ্রাম অ্যাসাইন করিলাম না, ওই ডায়াফ্রাম বলতেছি, লোডগুলো তো অ্যাসাইন করিলাম না, ল্যাটারাল লোড, কিন্তু ডায়াফ্রাম দিয়ে আমরা জাস্ট ডায়াফ্রামটাকে বিল্ডিংয়ের সাথে সেট করার জন্য। এখন তখন যদি আমরা এগুলোকে অন রাখতাম তাইলে কি সমস্যা হতো, কারণ ডিফল্টভাবে একটা লোড এখানে দেওয়া ছিল না, উইন্ডে বা আর্থকোয়েকে একটা লোড দেওয়া ছিল না, মানে ভ্যালুগুলো দেওয়া ছিল না, ওইটা ধরে নিত বিল্ডিংয়ে, ঠিক আছে? ও আচ্ছা, বলতেছি আরেকটা জিনিস দাদা। হুম এই যে আমরা এই যে অ্যাসাইন করতেছি উইন লোড, ল্যাটারাল লোড, হুম আমরা তো হচ্ছে ইনিশিয়াল একটা বিম সাইজ, কলাম সাইজ ধরে কাজ করতেছি না? হুম তো যখন আমরা হচ্ছে এটা টোটাল বিল্ডিং এ অ্যাসাইন করতেছি, তাহলে তো যখন আমরা বিম কলাম সাইজ চেঞ্জ হবে, তখন কি এই লোডগুলো আবার নতুন করে সব ফ্লোরে অ্যাসাইন করতে হবে? না 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 না, এই লোডের জন্যই তোর ডিজাইন করতে হবে, এইগুলাই তো তোর ডিফাইন্ড লোড, মানে এই এই লোডের জন্যই তুই হচ্ছে বিম কলাম তোর কত আসে, মানে কত আসবে এবং কততে পাস করবে সেটাই তোর বের করতে হবে, এই লোডগুলো তো চেঞ্জ হবে না এই লোডের মানে হচ্ছে রেসপেক্টে। একটা ফ্লোরে আমি হচ্ছে বিম কলাম ইনিশিয়াল ভাবে অ্যাসাইন করব, তারপরে টোটাল বিল্ডিং এ লোড গুলো অ্যাসাইন করার পরে ওই লোডের রেসপেক্টে আমার আবার রিকনস্ট্রাকশন করে মানে বিম কলাম আবার ডিজাইন করতে হবে। এখন আমি কেন 12 কলাম ইউজ করিলাম, এটা তো আমি দেখ ভিডিওতে বলছি। আমি যদি প্রত্যেকটা বিমকে যদি মানে প্রত্যেকটা কলামকে যদি আমি আলাদা আলাদাভাবে বসাতে চাইতাম, তাহলে আমার আলাদা আলাদাভাবে ডিফাইন করা লাগতো না। আমার এইখানে দেখ, সেকশানে দেখ, ফ্রেম সেকশানে দেখ, আমার মাত্র 3টা জিনিস রয়েছে। এখন এটা যদি একটা 5তলা বিল্ডিং, এটা তো কোনোদিন 12 কলামে তো টিকবে না। আমরা যে লোড অ্যাসাইন করলাম, এই লোডে তো কোনোদিন 12 কলামে তো এই স্ট্রাকচার টিকবে না। তাহলে এইটা আমরা জাস্ট মডেলিংয়ে আসি এবং লোড অ্যাসাইনে আসি। এরপরে আমরা যখন এইটার মাধ্যমে কাজ করব, তখন আমরা দেখতে পারবো যে ফাইনাল আমরা কততে যেয়ে পৌঁছাতে পারবো এই লোডের রেসপেক্টে, সেটা আমাদের এই বের লোডের করতে হবে। রেসপেক্টে তখন আমি বিম কলামের সাইজ গুলো ডিজাইন করব। হ হ হ, সেটা আমাদের বের করতে হবে। এখন যেটা কাজ, তাহলে আমরা কিন্তু ওইগুলো সব অন করে দিয়ে আসলাম। অন করে দিয়ে এসে এখন আমাদের যেটা করতে হবে, এই লোড কেসগুলো তৈরি করতে হবে। লোড প্যাটার্ন হয়ে গেল, এখন লোড কেস। লোড কেসে কি, লোড প্যাটার্নে দেখ একটা জিনিস শুধু করছি কি, এক্স করছি। এখন এক্সের তো 2টা ডিরেকশন আছে, একটা এক্স প্লাস, একটা এক্স মাইনাস। ওয়াইয়ের কয়টা ডিরেকশন আছে? 2টা, প্লাস মাইনাস। একইভাবে উইন্ডের
এক্স এর প্লাস মাইনাস, ওয়াই এর প্লাস মাইনাস, সেগুলো আমরা অ্যাসাইন করব। এটা করতে হবে লোড কেজে। লোড কেজে এই যে ল্যাটারাল যে লোড, এগুলো তো সবসময় উপর থেকে নিচেই আসতেছে, এগুলোর তো আমরা আর চেঞ্জ করার কিছু নাই। আমরা যেটা করব সেটা হচ্ছে এই ল্যাটারাল লোডগুলো, গ্র্যাভিটি লোডগুলো তো উপর থেকে নিচেই আসতেছে। তাহলে এক্সে যাব। ভাই আর তো 6 মিনিট আছে, ওইটা কি শেষ করতে পারবো? লোড কেস দেখা যাক, মানে কিসের 6 মিনিট আছে, আমার কি টাইম দেখায়? 6 মিনিট পর ক্লাস কাটতে দেবে। কাটে দিলে দরকার হলে আবার লিংক দেবো, সেটা তো সমস্যা না, বুঝেননি? এখন দেখেন লোড কেজ আমরা কিভাবে ডিফাইন করব। এখানে দেখেন 4টা আছে, এক্স এর জন্য এক্স এর একটা, এক্স এর জন্য হবে দুটো। তাহলে এই যে ইকিউ এক্স এর মডিফাই অ্যান্ড শো কেজ যাব। এইখানে গিয়ে আমি জাস্ট এইটাকে, এটা কিন্তু নাম কিছুই না, এই যে নাম দিলাম প্লাস দেওয়ার পরে আমার যেটা করতে হবে, এইখানে এই যে পি ডেল্টা যেটা, এটা নাম থাকবে। থাকার পরে এই যে ইকিউ এক্স, এটা +1, স্কেল ফ্যাক্টর অন +1 দিয়ে আমি ওকে করে দেব। এই যে ইকিউ এক্স +1 হয়েছে আমার, এই প্লাসটাকে আমি আবার অ্যাড কপি অফ কেস করব, আর একটা কপি করব, যেটা আমি কি দিব, মাইনাস দিব, এক্স মাইনাস দিয়ে জাস্ট আমি স্কেল ফ্যাক্টরটাকে -1 করে দেব। এই যে স্কেল ফ্যাক্টর যেটা মেইন জিনিস, এইটা আপনার চেঞ্জ করতেই হবে। এইখানে কিন্তু জাস্ট নাম, এটা কিছু না। আমার এই ইটাপ যেটা ক্যালকুলেশন করবে, স্কেল ফ্যাক্টর নিয়ে কাজ ক্যালকুলেশন করবে। তাহলে আমি এটাকে মাইনাস দিলাম, ওকে করলাম। এরপরে এটা নিচে চলে আসছে, এটা দিয়ে আমি একটু এটারে ওর নিচে নিয়ে গেলাম। এই যে এক্স এর দুইটা হয়ে গেছে, +x -x। একইভাবে ওয়াইটা করব, মডিফাই করলাম, করে এটাকে প্লাস করলাম। এই যে +1 আছে, ওকে। এরপরে কপি করব, প্লাসটাকে কপি করে আমি জাস্ট এটাকে মাইনাস দিব, দিয়ে স্কেল ফ্যাক্টরটাকে -1 করে দেব, ওকে করলাম। এটা নিচে চলে আসছে, এটা দিয়ে আমি একটু উপরে নিয়ে গেলাম। তার মানে এক্স এর আর্থকোয়েকের সাইডটা হয়ে গেছে। এখন উইন্ডের এক্স পজিটিভ, এই যে স্কেল ফ্যাক্টর পজিটিভ আছে, কোনো সমস্যা নেই, ওকে দিলাম। দিয়ে আমি এটাকে কপি করলাম, কপি করে জাস্ট এটাকে মাইনাস করলাম, করে এখানে -1। এই -1টাই কিন্তু ইম্পর্ট্যান্ট। আমি এক্স এর নিচে নিয়ে গেলাম, ওয়াইটাকে মডিফাই করে প্লাস করলাম, প্লাস আছে, ওকে করলাম। এটাকে কপি করলাম, কপি করে মাইনাসে নিলাম, জাস্ট -1 রাখলাম, ওকে করলাম, ওকে করলাম। তাহলে আমার লোড প্যাটার্ন শেষ, লোড কেস শেষ। এই লোড কেসটা হচ্ছে যেটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কি রে, এই লোড কেসটাই হচ্ছে অ্যানালাইসিসের জন্য লাগে, ঠিক আছে? এই যে 8টা লোড কেস, ইকিউ আর্থকোয়েকের 4টা এবং উইন্ডের 4টা, এই 4টাই আপনার বিল্ডিং এর উপরে মেইন। এই 4টাকে আপনি পাস করাতে পারলে এই গ্র্যাভিটি লোডে এমনিই পাস করে, ঠিক আছে? তাহলে কি আমি কি এই পর্যন্ত রাখবো, না আপনাদের লিংক দিব আবার? তাই বলেন, এখন যেটা দেখতে হবে মাস সোর্স দেখা লাগবে, বুঝতে